কি রে, ওখানেই দাঁড়িয়ে থাকবি? এই বুড়িটার কাছে আসবি না? কতদিন দেখিনি তোকে। আয় না দিদি, আয় কাছে আয় আমার। চেহারার একই অবস্থা হয়েছে ঠাম্মি, আর শরীরটা এত খারাপ হলো কি করে? বয়স হচ্ছে না, বয়স তো হচ্ছে, বুড়ি হচ্ছি। এবার তো শরীরটা আস্তে আস্তে ভাঙবে। এরপর কোনদিন শুনবি আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ঠাম্মি, সব বাজে কথা বলো না তো, চুপ করো। কেন রে, ভুল কিছু বলেছি? বয়স হলে চলে তো যেতেই হয়, সবাইকে আর চিরকাল থাকে রে। ঠাম্মি, কেন এই কথাগুলো বলছো বলো তো? চুপ করো না, তোমার যাওয়ার সময় এখন হয়নি। সে তো তুই আমাকে ভালোবাসিস বলি এই কথাগুলো বলছিস। জানিস দিদি, আজকাল না আমার তার কথা খুব মনে পড়ে। সে কবেই চলে গেল সংসারের সব দায়িত্ব আমার কাঁধে দিয়ে। এখন সে তো ওখানে একাই রয়েছে বল। আর ওই দেখো, বোকা মেয়ে কাঁদে। কাঁদছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই মরছি না। বিশ্বাস কর, আমার তো এখন মরে যাবার ইচ্ছে নেই রে। আমার তো অনেকগুলো স্বাদ, অনেকগুলো আহ্লাদ এখনো তো পূরণ হয়নি। এবার সেই পুজোর আগে থেকে কি শখ মনের মধ্যে ঘুর ঘুর করছিল জানিস? যাবে থেকে শুনলাম তুই আসছিস সেখানে গান গাইতে, আমি সকলকে বলে রেখেছিলাম যে আমি যাব মেঘ দিদির গান শুনতে। আমার মেঘ দিদি গান গাইতে আসছে। কতদিন তাকে সামনে থেকে বসে গান গাইতে শুনিনি, তাকে কাছ থেকে দেখিনি। কিন্তু দেখ, মা দুর্গার কি ইচ্ছে জানিস তো দিদি, আমার নাম আজকাল কিরকম যেন হয়। ওই মাঝে মাঝে ভুলভাল কথা বলি, ভুলে ভুলেও যাই। মাথার মধ্যে কিরকম সব যেন তালগোল পাকিয়ে যায়। ওরা তো কত কি সব বলে, ওই পটাশিয়াম, সোডিয়াম। তো চাই আমিও সব বুঝি নাকি? আমার শুধু মনে হয় আমার বুঝি দিদি ভাইয়ের সামনে বসে গান শোনা আর হবে না। কে বলেছে শোনা হবে না? তুমি আমার কাছে গান শুনতে চেয়েছো আর তা শোনাবো না আমি, সেটা কি হয়? হতে পারে না সেটা। দাঁড়াও ঠাম্মি, আমার যেখানে যাবার আছে আমি তাদের ফোন করে একটু বলে দিই, আমার দেরি হবে যেতে। কিরকম জানি একটা লাগছে জানিস ছোট, একটা অদ্ভুত আত্মগ্লানিতে ভুগছি। আমি ভেবেছিলাম আজকে মেঘ এসেছে, ও যা ভালোবাসে আমি নিজে হাতে রান্না করে ওকে খাওয়াবো। তারপর জানিস ভেবে দেখলাম এতদিন মেয়েটা ছিল, আমি তো কোনোদিন জানতেই চাইনি ও কি খেতে ভালোবাসে। সত্যি তো আমি তো জানিই না ও কি খেতে ভালোবাসে। আর এই সবটার জন্য তো শুধুমাত্র আমি দায়ী, শুধুমাত্র আমি। ময়ূরকেও তো এ ব্যাপারে দোষ দেওয়া যাবে না। দোষ শুধু একটা লোকের, আমার। মীনাক্ষী গাঙ্গুলি মানুষ চিনতে ভুল করে না।
মেয়েটা আমার সমস্ত অহংকার একেবারে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। চলি ঠাম্মি। চলি বলতে নি দিদি ভাই, বল আসি। যেখানে ফিরে আসার হয় সেখানে চলি বলতে নেই, যেখানে আর ফিরে আসার নেই সেখানে চলেই যেতে হয়। ফিরে আসা কি একেবারেই সম্ভব নয় দিদি? না ঠাম্মি, আমি এখানে আর ফিরবো না। আমি জানি, আমি জানি দিদি ভাই, তোর সঙ্গে যে অন্যায় হয়েছে তা মাপ করার অন্যায় নয়। তবু আমি তো জানি তুই কতটা ভালোবেসেছিলি ওই হতভাগাটাকে। নীল আমার নাতি, তবু আমি বলবো সে যা কাজ করেছে সবার কাছে আমার মাথা হেট করে দিয়েছে।
সে যা করেছে চরম শত্রুর সঙ্গেও এরকম কেউ করতে পারে না। আমি আর ওসব নিয়ে ভাবতে চাই না। আমি সব স্মৃতি সবকিছু মন থেকে একেবারে মুছে দিতে চাই। আমি কোনো কিছুর ভারী আর নিজের মধ্যে রাখতে চাই না। পারিস কি? এ তো আর গাঁটরি বাঁধা ভার নয় রে মেয়ে, এ যে বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়ানোর ভার, এ যে ভালোবাসার ভার। না গো ঠাম্মি, এটা না ভালোবাসার ভার নয়, এটা অপমানের ভার। আমি জানি দিদি ভাই, আমি জানি ওরে, আমি যে সব জানি। তাহলে কেন বলছো ঠাম্মি? তুমি তো জানো যে তুমি বললে আমার অনেক বেশি কষ্ট হয়, আর তোমাকে কোনো বিষয়ে না বলার জন্য আমাকে বুকে পাথর রেখে বলতে হয়। আমি জানি তো দিদি ভাই, জানি। কি করব বল, তবু কতটা বলে ফেললাম। বাড়িটা সে আগের মতন আর নেই রে। একটা সময় ছিল যখন তোর ঠাঁই ছিল কষ্টের, আর আজ তোর সিংহাসন খালি পড়ে আছে। ওই সিংহাসনে আমার কোনো কাজ নেই ঠাম্মি, ওটা তো সকলের কৃতজ্ঞতা দিয়ে বানানো সিংহাসন। আমি তো কারোর কৃতজ্ঞতা চাইনি ঠাম্মি। তুমি বলো আমি চেয়েছি কি? একটা কথা আছে না, জুতো মেরে গরু দান, তার কি আর কোনো দাম থাকে? আর সেই জুতোর দাগগুলো এত গভীর এত ভয়ানক হয় যে। আমি জানি দিদি ভাই, আমি জানি। তোর সেই চোখের জল, গুমড়ে মরা তোর কষ্ট আমি তো দেখেছি, আমি জানি। সেদিন কিনে দিদির বিয়েতে আমি তোকে কেন ডেকেছিলাম জানিস? যাতে তোরা দুটিতে মিলে সব কিছু ভুলে আবার মিটপাট করে নিস। কিন্তু সেই রাতের তোর অপমান আমার মাথা একবারে হেট করে দিল। তাই নিজের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে যাই বলুক, আমি মরে গেল তোকে আর ফিরতে বলবো না। তবে আজ কেন বলছো ঠাম্মি? মানুষ অসুস্থ হলে দুর্বল হয়ে পড়ে, কিন্তু সেটা শরীরে নয়, শুধু মনেও। আমার কদিন ধরে কেবলই মনে হচ্ছে এই বাড়ি, এই সংসার তোকে ছাড়া যে দিদি অসম্পূর্ণ। ঠাম্মি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে এই কথাগুলো বলো না। আমার কথা শুনবি না দিদি? আমি তোমার কাছেই অপরাধী হয়ে থাকলাম ঠাম্মি। তুমি ভালো হয়ে ওঠো, সুস্থ হয়ে ওঠো। দেখো আমি জানি আজ তুমি যা বলছো, তুমি মানসিকভাবে দুর্বল আছো তাই বলছো, নাহলে তুমি আমাকে কোনোদিনই এই অসম্মান এই অপমানের জায়গায় ফিরতে বলতে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঠাম্মি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কে জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, আরো অনেক গান তোমাকে শোনাবার বাকি আছে ঠাম্মি, অন্য কারো কাছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল।
যা বলা তাড়াতাড়ি বলো। কেন এখন এত লুকিয়ে লাভ কি? যখন লুকানোর কথা ছিল তখন তো মাতলামি করে সবাইকে সবকিছু জানিয়েই দিয়েছো। এখন আমাদেরকে একসঙ্গে কেউ দেখলেই বা অসুবিধা কোথায়? কেন এখনো লুকোনোর দরকার আছে? তোমার এই অল্প বুদ্ধিতে কি তুমি সেটা বুঝতে পারবে? আমার তো কোনো এক্সপেকটেশন নেই, যা বলো তাড়াতাড়ি বলো। মুখ সামলে কথা বলো। হ্যাঁ রূপঙ্কর সান্যাল, আমাকে উল্টোপাল্টা কথা বললে আমি কি করতে পারি সেটা মাথায় রেখো। আর খুব তো বড় বড় কথা বলছি। ওখানে ফাংশনে নাকি কি সব করবে, এমন প্রবলেমস ক্রিয়েট করবে যে মেঘ আর জিষ্ণুকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। তো কি হলো? কিছুই তো সেরকম হলো না। মেঘ তো খুবই আরামসে ড্যাং ড্যাঙিয়ে গান করে স্টেজ থেকে নেমে চলে গেল, জিষ্ণুও চলে গেল। তুমি কি করলে? ময়ূরী, তোমার দারুণ বুদ্ধি। ওখানে নীলের পুরো পরিবার ছিল। তো আমাকে কিছু করতে দেখলে ওরা যদি আমার এগেইনস্টে কমপ্লেন করতো তাহলে কি হতো একবারও ভেবে দেখেছো? আমি একটা রিস্ক নিয়েছিলাম মেঘকে ভয় দেখাবার। ঠিক আন্দাজ করে মেঘ আমাকে থানা অবধি টেনে নিয়ে গেছে। আমি ডিসাইড করেছি আর কোনো রিস্ক নেব না, আপাতত আর কিচ্ছু করব না। এখন আমি ধরা পড়লে আমার লাইফ শেষ হয়ে যাবে, সারা জীবন আমাকে জেলে কাটাতে হবে। ভয় পেয়ে গেলে মেঘকে? না, একদমই না। মেঘকে যতটা ভালনারেবল ভেবেছিলাম এখন দেখছি ততটা না। কিন্তু প্রতিপক্ষকে দুর্বল ভাবার মতো বোকা আমি নই। আগে নিজের ঘর সামলাবো, তারপর মেঘের উপর রিভেঞ্জ। রিয়েলি? মেঘকে তুমি এতটা ভয় পাচ্ছ? ঘর গোছাবার কথা বললে সেটা গোছাবে কি করে? গিনিকে আবার নিজের বাড়ি নিয়ে যাবার প্ল্যান করছো নাকি? হাসছো যে? হাসছো কেন? কি প্ল্যান করছো তুমি আমাকে বলো তো? ময়ূরী, খুবই প্ল্যান, সিম্পল প্ল্যান। আমার উপর একটা ক্রিমিনাল কেস ঝুলছে, আমাকে যেভাবে হোক ওই কেসটা থেকে বেরোতে হবে। এনি হাও কেসটাকে ড্রপ করাতে হবে। আর তোমার মনে হয় গিনি তোমার এগেইনস্টে কমপ্লেনটা তুলে ফেলবে আর ইউল বি ফ্রি? ময়ূরী, আমার চার্মে যদি একবার ঘায়েল হয়ে থাকে তাহলে আবার হবে। আমি আগে গিনিকে দিয়ে কেসটা উইথড্র করাবো, তারপর আমার রিভেঞ্জ। আমাকে গিনির পিছনে একটু সময় দিতে হবে। আগে ওর মধ্যে যে রাগটা আছে সেটা একটু ঝিরিয়ে নিই, সবটা একটু থিতিয়ে যাক। কোর্ট তো খুলতে এখন দেরি আছে। কোর্ট খুললে কেসের ডেট, আর ডেটের আগেই আমি বুঝে গেছি মিস্টার রূপঙ্কর সান্যাল, আমি সবটা বুঝে গেছি। তোমার দৌড় কদ্দূর। এখন ভালো ছেলে হতে ছুটছো, তাই তো? আমার জীবন শেষ করে, আমার প্ল্যান বরবাদ করে নিজে ভালো ছেলে হতে চাইছো? ফাইন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি ভালো মেয়ে হতে চাই না। আমার খারাপ দিকটাই যখন সবসময় সবাই দেখেছে, তখন সেটাই দেখো। স্টুপিড লেডি। ফিরে আসা কি একেবারেই সম্ভব নয় দিদি? না ঠাম্মি, মেঘ, কাঁদছে মেয়েটা?
জানতাম আমি, এই জন্যই সঙ্গে যেতে চেয়েছিলাম। হলোটা কি? আবার কি বাড়ির লোকজন, নীল, এরা কিছু জোর করেছে? না, একটু ছেড়ে দিই, কাঁদুক নাকি? না, একবার দেখে আসি। আমাকে মুছে ফেলতে চাও মেঘ? মুছে ফেলতে? তুমি এত বড় কথাটা বললে? না না, তুমি তোমার অভিমানের জায়গা থেকে আমাকে বলেছ। আমি জানি আমাকে কষ্ট দিতে বলেছ। আসলে তুমি কখনো আমাকে মুছে দিতে চাও না, কারণ চাইলে সে তো কবেই করতে, কিন্তু পারোনি। আর পারোনি বলেই তো কষ্ট পাচ্ছ মেঘ। আমি খুব খারাপ, আমি একটা সন্দেহবাতিক মানুষ, আমি মানছি, কিন্তু আমি যে তোমাকে বড্ড ভালোবাসি মেঘ। আর তাই হয়তো তোমাকে এত আঘাত করে ফেলি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মেঘ, তোমাকে আর আঘাত করব না, আর কখনো সন্দেহ করব না তোমাকে। তুমি শুধু এইবারটার মতো আমাকে ক্ষমা করে দাও।